karinding. সালের শেষের দিকে জনপ্রিয় টুইটার এক্সে ইন্দোনেশিয়ান আরবান মিথ নামে একটি হরর থ্রেড পেজে প্রথমেই ঘটনাটা ভাইরাল হয়। ঘটনাটা হলো উত্তর জাভা ইন্দোনেশিয়া মালাং শহরের পাশে একজন প্রাক্তন শিক্ষিকা থাকতেন। তার নাম হলো হেলেনা, একজন শিক্ষিকা। কিন্তু একদা হেলেনার স্বামী তাকে ছেড়ে অন্যত্র একটি মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। হেলেনার সংসার তো ভেঙে যায় তার স্বামীর বিশ্বাসঘাতকতায়। তখন হেলেনা গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাছাড়া এই ঘরের ভেতরে সে গলায় ফাঁস দেন এবং মারা যান। পরবর্তীতে হেলেনার এই বাড়িটাই বোর্ডিং হাউস হিসেবে পরিচালিত হচ্ছিল। তবে বোর্ডিং হাউসের নতুন ভাড়াটিয়ারা রাতে হেলেনার মতো ছায়ামূর্তি দেখতে পেত। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণেই জিনপুরীর আড্ডাখানা হয়েছিল। তাছাড়া এরকম আরও ভয়াবহ রোমাঞ্চকর সত্য ঘটনা সম্পর্কে জানতে চলেছেন। কথা বলছিলাম সত্য ঘটনা থেকে নির্মিত ইন্দোনেশিয়ান হরর থ্রিলার সিনেমা স্টোরি অফ হেলেনা। তা চলুন জানা যাক এই চাঞ্চল্যকর হরর মুভির ঘটনা প্রবাহ। গল্প শুরু হয় গ্রাম্য একটি পাপেট শো দিয়ে। এখানে বিরিয়াত্তে দুজনে মিলে রামায়ণের উপর করা মাইথোলজিক্যাল নাটক দেখছিল। এখন এই মুভিতে রামায়ণকে মিথোলজি হিসেবে দেখানো হয়েছে, কারণ এটা ইন্দোনেশিয়ান পার্সপেক্টিভ থেকে বানানো। সংক্ষেপে বলতে পারেন এখানে গ্রাম্য ট্র্যাডিশনাল অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, শো দেখতে দেখতে বীরের মন চলে যায় গল্পের ইমোশনে। তার মনে হয় রাবণ হয়তো সে তাকে সত্যি ভালোবাসত। মনের ভাবনাগুলো বীরি তেকে এই কথাটা বলে ফেললে। এই মেয়েটির নাম হচ্ছে তেতে, তা আমরা একে সংক্ষেপে তে বলে ডাকবো। তবে এখানে লক্ষ্য করুন তের মুখে কিন্তু অদ্ভুত একটি এক্সপ্রেশন। মনে হচ্ছিল তে অন্য কিছু গভীরভাবে অনুভব করছে। এখানে ভাবছিল কিছু একটা। তে হেসে বলল, ভালোবাসা আর পূর্ণতার মধ্যে খুবই শুকনো একটা লাইন থাকে, সব ভালোবাসা আর পূর্ণতা পায় না। বীর তখন একটু কনফিউজড হয়ে গেল তের এই অদ্ভুত কথাগুলো শুনে, কিন্তু কিছু না বলে চুপচাপ বসে রইল। এই মুহূর্তে বীর তো তেমন বিশেষ কিছু ভাবেননি। তবে একটা জিনিস স্পষ্ট, তে শুধু শো দেখছিল না, বরং তার অতীতের কোনো গভীর স্মৃতি মনে করছিল এখানে। তাহলে প্রশ্ন হলো, এই তে কে, তার পরিচয় কি? এরপর দেখা যায় বিরিয়াতে ধীরে ধীরে মেলার ভিড়ের মধ্য দিয়ে হাঁটছে। একসময় তারা একটি দোকানের সামনে এসে দাঁড়ায়। এখানে একজন লোক করাইন্ডিং নামক একটি খেলনা বিক্রি করছিল। অনেকের কাছে যন্ত্রটা একেবারে অচেনা মনে হতে পারে, তবে আমি ছোটবেলায় বহুবার এটা দেখেছি। আপনারা হয়তো কখনো না কখনো এটা দেখেছেন, কিন্তু নতুন প্রজন্মের কাছে এটা একদমই নতুন একটি খেলনা। যাই হোক, তের মুখে তখন একটি অদ্ভুত শান্তি ছিল এই খেলনাটা দেখে, যেন ওই বাদ্যযন্ত্রের সাথে তার কোনো গভীর সম্পর্ক রয়েছে। এখানে বিড়ি কিছুটা কৌতূহলী হয়ে ওঠে। দেখা যায় করাইন্ডিং তুলে তের দিকে বাড়িয়ে বাঁচাতে বলে। তে কোনো কথা না বলে বাঁচাতে শুরু করে, আর তখন পুরো পরিবেশটা যেন থমকে যায়। বিড়ি তাকিয়ে থাকে তার চোখের দিকে। তের মুখের এই শান্ত অভিব্যক্তি, তার চোখ আর বাদ্যযন্ত্রের সুর সবকিছু মিলে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল এখানে। তবে বিশেষভাবে লক্ষ্য করলে এই মুহূর্তটা কিন্তু সাধারণ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল তে যেন ওই সুরের সাথে কোথাও গভীরভাবে যুক্ত হয়ে গেছে। এরপর গল্প চলে আসে বোর্ডিং হাউসে। 3 বন্ধু এসাপ, ডনি আর ইরন, তারা পড়াশোনায় ব্যস্ত ছিল। সবকিছু স্বাভাবিক মনে হলেও বাতাসে একটা অদ্ভুত চাপার টেনশন যেন এখানে ছিল, যেন কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই নান্দু নামের আরেকজন বন্ধু কোনো কথা না বলে চুপচাপ ঘরে ঢুকে পড়ে। সে তো সোজা নিজের রুমে চলে যায়। 3 বন্ধু কিন্তু এই দৃশ্যটা দেখেছিল বসে। নান্দুর মুখে কোনো বিশেষ অভিব্যক্তি ছিল না, কেমন গম্ভীর ভাব। কিন্তু তার এই নিঃশব্দ উপস্থিতিতে পুরো পরিবেশটা যেন অদ্ভুত হয়ে যায়। এদিকে বিরিয়াতে তো মেলা শেষ করে বাড়ি ফিরছিল বাইকে। রাস্তার একপাশে বাইক থামাতেও জানায় তে এখানেই নামবে। তে হালকা করে বিরিকে ধন্যবাদও জানায়। এভাবে বিরিকে বিদায় দিয়ে তে হেঁটে চলে যাচ্ছিল। বিরি জানাই, আমি তোমায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চাই। তবে তে বলে, আমি একাই যেতে পারবো। তে হালকা একটা হাসি দিয়ে বিনয়ের সাথে না করে দেয়। তবে লক্ষ্য করা যায় তে যেন বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে গেল কোথাও। আর এখানেই তো সে ছাত্রনিবাস বা বোর্ডিং হাউস। এদিকে আবার দেখা যায় নান্দু নিজের রুমে ঢুকেছে এই মুহূর্তে। কিন্তু বন্ধুরা অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে রুমে প্রবেশ করেছিল। এখন প্রশ্ন উঠল, যে প্রথম নান্দুকে ওরা দেখেছিল সে আসলে কে ছিল ওটা? এরপর দেখা যায় রাতের বেলা বিরি যখন বাড়ি ফিরছিল, একটা প্রজাপতি তার সাথেই ঘরের ভেতর ঢুকে যায়। বিরির কাছে এটা বড়ই চাঞ্চল্যকর মনে হয়। পরের দিন সকালে বিরি যখন কলেজের জন্য বের হচ্ছিল ঘর থেকে, সে তো বেরোতে গিয়েই সে প্রজাপতিটাকে আবারও দেখতে পায়। এবারে প্রজাপতিটা শান্তভাবে একটা গাছের পাতায় বা ফুলের উপর বসেছিল। বিরি কোনো কিছু না ভেবে গাছটার উপর পানি ছিটিয়ে দেয়।
এরপরেই তো বিরি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছায়। কিছুক্ষণ পরে এরন এসে বিরিকে বলে যে বোর্ডিং হাউসে আজকাল অনেক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, সে খেয়াল আছে নাকি তোমার? তাছাড়া বিরি কিন্তু এদের সাথেই থাকে, মানে এরনদের সাথেই। এরন বলছিল বিরিকে, আমি গত রাতে দেখেছি নান্দর মতো দেখতে একজন আমার রুমে ঢুকেছিল, কিন্তু আসল নান্দ তো পরে এলো। তাহলে প্রথমে যে ঢুকলো সে কে ছিল? তবে বিরি এসব শুনে হেসে উড়িয়ে দেয়। বিরি বলছিল হয়তো তোমাদের হ্যালুসিনেশন হতে পারে এটা, তাছাড়া আর কি হবে। কিন্তু এরন তো খুবই সিরিয়াস ছিল এ বিষয়ে, কারণ তারা সচক্ষে দেখেছে নান্দর মতো কেউ প্রবেশ করলো। এখানে এরনের মুখের ভাবটাই বদলে গিয়েছিল, যেহেতু বিশ্বাস করলো না বিরি। এখানে এরন স্পষ্টভাবে বিরিকে বলে দেয়, দয়া করে এসব নিয়ে মজা করিস না। তুই যদি এমন অবিশ্বাস করিস, তোর সাথে আর কোনো সম্পর্ক বা কোনো কথাই শেয়ার করব না। এই দিন পর সন্ধ্যায় নান্দো তার গার্লফ্রেন্ড অ্যালেনকে নিয়ে বোর্ডিং হাউসে আসে। যেহেতু বোর্ডিং হাউসটা আজ ফাঁকা, কারণ তার বাকি বন্ধুরা আজ বাইরে গিয়েছিল, মানে অনেক রাতে ফিরবে, 9টার পর। এখানে নান্দো তো এলেনের জন্য একটি ব্যাগ উপহার এনেছিল। এলেন এটা দেখে দারুণ খুশিও হয়েছিল। এইভাবে তারা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তবে এতক্ষণে কিন্তু এরন, ডনি, অ্যাসেপ এরা কিন্তু এসে পৌঁছায়নি। ঘরটা একদমই ফাঁকা, আর সব কিছুই তো স্বাভাবিক ছিল। এখানে নান্দো চা বানাতে কিচেনে চলে যায়। এখানে এলেন একা ছিল ড্রয়িং রুমে। ঠিক তখনই তার নজর পড়ে একটা প্রজাপতির জন্য পেইন্টিংয়ের পাশে শান্তভাবে বসে আছে। কৌতূহলী হয়ে এলেন ঘরের ভেতরটা দেখতে শুরু করে, আর তখনই সে দেখে একজন মহিলা সাদা কাপড়ে ঢাকা দাঁড়িয়ে আছে। মুহূর্তটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এলেনের মাথা যেন অবাস হয়ে যায়। ঠিক তখনই নান্দো যেন চা নিয়ে আসে ওখানে। এলেনকে ডাক দিয়েছিল, এই নাও তোমার চা। কিন্তু কাপের দিকে তাকাতেই এলেনের গলা শুকিয়ে যায়, কারণ চায়ের কাপটা তো কোনো মানুষের হাতে ধরা নেই, এটা যেন কাটা পড়া একটা হাত কাপটা ধরে রেখেছিল। এলেন কিছু না ভেবে চিৎকার করে বেরিয়ে যায় ঘর থেকে। এলেন সরাসরি গাড়ির দিকে ছুটে যায়, সে এখনই বাড়িতে ফিরে যাবে। ডেটিং করার শখ মিটে গেছে তার। এলেন গাড়িতে চুপচাপ বসেছিল, এতটা আতঙ্কে ছিল যে একটা কথা বলতে পারল না। নান্দো এলেনকে জিজ্ঞাসা করলো, কি হলো, এমন করছো কেন? কিন্তু এলেন শুধু বলল, আমি বাড়ি যেতে চাই, এখানে ভালো লাগছে না। এভাবে নান্দো কিছু না বুঝেই এলেনকে নিয়ে চলে যায় গাড়িতে করে। এর বেশ কিছুক্ষণ পর বাকি বন্ধুরা যখন বাড়িতে ফিরে আসে, তখন তারা এলেনের ব্যাগটা দেখতে পায় পড়ে আছে মেঝেতে। ব্যাগটা দেখে মনে হচ্ছিল এটা কোনো লেডিস ব্যাগ। এখানে আসে হাসতে হাসতে বলল, দেখতে তো গিফটের মতো লাগছে এই ব্যাগটা। বাকি সবাইও হেসে সে ব্যাগটা নিয়ে আর কিছু ভাবল না। তারা বুঝতে পারলো বাসায় হয়তো কোনো মেয়ে এসেছিল, আর এটা এনেছে তাদের কোনো একজন বন্ধু। এরন তো নিজের রুমের দিকে যাচ্ছিল, তবে এরনের পা হঠাৎ ভাঙা কাপের টুকরোতে লেগে যায়। এরন তো প্রচণ্ড রেগে বকাঝকা করতে শুরু করে। এভাবে ভাঙা কাপের টুকরোগুলো গুছিয়ে সে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সে জানালা বন্ধ করতে যায়, কারণ অনেক রাত হয়ে গেছে। কিন্তু তখনই জানলার কাছে সে একজন মহিলার ছায়া দেখতে পায়। এক মুহূর্তের মধ্যেই তার শরীরটা যেন জমে গেল ভয়ে। এরন তো তড়িগড়ি করে পেছনে তাকিয়েছিল, কিন্তু সেখানে তো কেউ নেই। ভয়ে বেশে তো কিচেনের দিকে হেঁটে যাচ্ছে অ্যাসেপের দিকে। আর তখনই সেই সাদা কাপড় পরা ভয়ঙ্কর মহিলাকে সে স্পষ্ট দেখতে পায়। সবকিছু এত দ্রুত ঘটে যে এরন কোনো প্রতিক্রিয়া করতে পারে না। মহিলাটা সোজা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই দৃশ্যটা খুবই বিভৎস ছিল। এরন তো ভয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ঘরের পরিবেশটা মুহূর্তে যেন বদলে যায়, আর এসব জন্য এরন একাই দেখছে এই মহিলাকে। ঘর ভর্তি হয়ে যায় ভারী আতঙ্কে। তার চোখ আবারও সে ছায়াকে খুঁজতে থাকে। সে এবার দেখতে পায় মহিলাটা টেবিলের ওপর বসে আছে আবার। এ দৃশ্য দেখে এরন তো ভয়ে চিৎকার করে উঠেছিল বেশ। চিৎকার শুনে অ্যাসেপ দূরে এসেছিল কিচেন থেকে। তার মুখেও তখন ভয়ের ছাপ স্পষ্ট, মানে এরন খুবই ভয় পেয়েছিল এখানে। এরন অদ্ভুত রকমভাবে ভয়ে কাঁপছিল। এর বেশ কিছুক্ষণ পর ডনিকে আসতে দেখা যায়। ততক্ষণে পুরো বাড়ির পরিবেশ ভয়ে আতঙ্কে ছেয়ে গেছে। তবে ডনি তো ঘরের মধ্যে এসে বুঝতে পারে না এরনের হঠাৎ হলোটা কি। অ্যাসেপ ডনিকে বলছিল, আমি তো রান্নাঘরে ছিলাম, কিন্তু হঠাৎ এরন যেন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। আর এসেই তো দেখলাম এই অবস্থা। তারা দুই বন্ধু এরনকে অবাক করে সান্ত্বনা দিচ্ছিল, এজন্য একটু স্বাভাবিক হতে শুরু করে। তবে কেমন যেন কোনো একটি মোহই যেন আটকে গেছে এরন, দিশেহারা অবস্থা। তবে দেখা যায় একটা হাস্যকর ব্যাপার। ডনি তার আন্ডারপ্যান্টের ভেতর থেকে দুর্গন্ধময় ঘাম এনে এরনের নাকে ধরা মাত্রই তার হুঁশ ফিরল। এরন তো বমি করতে চায়। এই দৃশ্যটা এতটাই জর্দাম ছিল যে সে ভয়ের মুহূর্তে অজান্তে একটা অদ্ভুত নীরবতা ও হাসি ধরে যায়। তার পরের দিন সকালে লেমবাং ওয়েটজাবা ইন্দোনেশিয়া দেখানো হয় সুন্দর প্রকৃতির পরিবেশ। দেখা যায় এরন সবাইকে পরিষ্কার করে জানায় সে গতরাতে যে অদ্ভুত মহিলাকে দেখেছিল সেটা আসলেই বাস্তব ছিল। সে আসলে দেখেছে ওটা, আর তার চেহারা খুবই বিভৎস ছিল, খুবই ভয়ঙ্কর। এরন সবকিছু তার বন্ধুদের বলছিল। এখানে এরন যেন কোনো একটি মিশ্রিত ভয় ও বিভ্রান্তি অনুভব করছিল মনে হয়। তবে এই মুহূর্তে নান্দো একটা নতুন কথা শেয়ার করে। নান্দো বলে, গতরাতে আমার গার্লফ্রেন্ড এলিনো এইরকম মহিলাকে দেখেছিল ঘরের ভিতর, এবং সে এতটা ভয় পেয়েছিল যে তখনই যেন এখান থেকে পালিয়ে গিয়েছিল।
এটা শুনেতে আসেফ সরাসরি নান্ডুকে দোষারোপ করতে শুরু করে, বোকাচোকা করছিল। আসেফের ধারণা এইসব ঘটনা নান্দুর কারণেই ঘটেছে, হয়তো এলিনকে বাড়িতে আনা তার সবচেয়ে বড় ভুল ছিল। আসেফের যুক্তি হলো অনাকাঙ্ক্ষিত মহিলাকে ঘরে আনার জন্যই কোনো অশুভ শক্তির উপস্থিতি হয়েছে এই ঘরে। তবে নান্ডু তো কোনো কথা ছাড়াই এই অভিযোগটা যেন অস্বীকার করে। সে জানায় যে কোনো ভুল করেনি সে, এ বাড়িতে ভূত আগে থেকেই ছিল, তার গার্লফ্রেন্ডের জন্য হয়নি। এভাবে তর্কে জড়িয়ে পড়েছিল নান্দু আর আসেফ। এদিকে টেনশনের বাহিরে অন্য এক জায়গায় বেরি এবং তে একদম শান্ত মেজাজে লেকের ধারে বসেছিল। তারা গল্প করছে, তবে খুবই কম কথা হয় এখানে। বিরির মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল বেশ কদিন যাবৎ। তা হলো তেতের সাথে বিরির এতবার দেখা হলো, কিন্তু বিরি এখনও তের সম্পর্কে তেমন কিছুই জানে না। যেমন সে থাকে কোথায়, তার মা বাবা কে, তাদের বাড়ি কোনটা, কিছুই জানে না এসব। তে খুবই কম কথা বলেছিল এখানে। তে শুধু এতটুকু বলে প্রতিটা জিনিসের একটা সময় আছে। বিরি তখন এই কথাটাকে খুব সহজে নিয়েছিল। বিরি বুঝেছিল তে এই মুহূর্তে তার পরিচয় রিভিল করতে চাচ্ছে না। বিরি বলছিল সময় তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তের মতামত আলাদা বিষয়, মানে সময় নিয়ন্ত্রণ করা যাবে না। তে এখানে নরম স্বরে বলছিল মানুষ কখনোই সময় নিয়ন্ত্রণ করতে পারেন না, সময় শুধু মানুষের সঙ্গে মানিয়ে নেয়। এদিকে বোর্ডিং হাউসে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছিল ভয় আতঙ্কে। নান্ডু সবাইকে পরামর্শ দেয় যে সেখান থেকে আজই চলে যাবে। নান্দু বাসা পাল্টাতে চায়, এখানে থাকবে না। নান্দু সবাইকে স্পষ্ট বলে দেয় এই জায়গা অভিশপ্ত, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে আমাদের। কিন্তু এরন কিছুই বুঝে উঠতে পারছিল না এই সম্পর্কে, মানে সেখানে থাকবে কি থাকবে না, কারণ সেও তো ভয়ঙ্কর কিছু দেখেছিল। তবে নান্দু যে বাসা পাল্টাতে যাচ্ছে এবং এরনকে সে সাথে নিবে, এই কথাগুলো শুনতে আসেফ খুবই রেগে যাচ্ছিল এখানে। আবারও দেখা যায় নান্দু এবং আসেফের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হতে শুরু হয়। তারা ঝগড়া করছিল, বাকি বন্ধুরা দুজনকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। আসলে নান্দু এরনকে বাসা ছেড়ে নান্দুর সাথে আসতে চান নাই। এই কথা শুনে তো ডনি রেগে মেকে নান্দুকে মারতেও যাচ্ছিল। তবে ঠিক তখনই বিরির ফোনে রুডির কল আসে। রুডিও তাদের একজন বন্ধু। রুডির গলায় ভয় আর আতঙ্ক স্পষ্ট। সে শুধু বলে দ্রুত বোর্ডিং হাউসে চলে আয় বিরি। বিরির সাথে সাথে তেকে নিয়ে ফিরেও আসে সেখানে। কিন্তু তের দিকে যখন এরন তাকিয়েছিল, এরন তো ভয় একেবারে ঘেমে যায়। এরন স্পষ্ট বলে দেয় এই মেয়েটি সেই ভূত যাকে সে রাতে দেখেছিল। অদ্ভুত একটি কথা, বিরি তো প্রচণ্ড রেগে যায়। এ কি বলে এসব? বিরি তো কিছুতে বিশ্বাস করতে চায় না, এটা একদমই হেসে উড়িয়ে দেয়। এটা তো সম্ভবই না। বিরি বুঝতে পারছিল এরনের এই অযৌক্তিক অপবাদটা। তবে রুডি তখন বিরিকে জিজ্ঞাসা করে তুই এর সাথে কোথায় দেখা করেছিলি, তাছাড়া এই মেয়েটার বাড়ি কখনো গিয়েছিস কিনা? বিরি বলে ও এখানকারই মেয়ে। কিন্তু রুডি তখন সন্দেহ করতে শুরু করলো, যেহেতু তার বাড়ি কখনোই যায়নি বিরি। রুড জানাই আমি কখনো এই মেয়েটিকে এখানে দেখিনি। এই কথায় মুহূর্তে ঘরে পরিবেশ যেন থমকে যায়। সবার মুখে তো আতঙ্ক স্পষ্ট। সবাই কিন্তু এখানে তেকে সন্দেহ করতে শুরু করে সে আসলে কি মানুষ নাকি অন্য কিছু। এরপরে বিরি তখন তেকে খুঁজতে বাহিরে যায়, কিন্তু তেকে তো আর কোথাও দেখা যায় না বাহিরে। বিরি ভাবছিল তে হয়তো বাড়িতে ফিরে গেছে। তবে বিরি বাহির থেকে হঠাৎ ফিরে এসে দেখেছিল বেশ অদ্ভুত একটি ঘটনা। তে ঘরের ভেতরে আছে। সে শান্তভাবে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। বিরি তেকে বলে আমার বন্ধুরা বলছে এখানে নাকি ভূত আছে। তেও বলে তারা কি সচক্ষে ভূত দেখেছে কিনা। তবে তে একটি অদ্ভুত শান্ত কণ্ঠে বিরিকে জানাই তোমার বন্ধুদের কথা আর কাজের দিকে খেয়াল রাখা উচিত তোমার। প্রতিটা জায়গার আলাদা নিয়ম আছে। মানে তে বোঝাতে চাচ্ছে বিরির বন্ধুরা সত্যই বলেছে এখানে অদ্ভুত কিছু একটা আছে। তের মুখে এই কথা শোনার পরই বিরি কনফিউজড হয়ে যায়। এদিকে এ রাতেই বিরির বন্ধুরা সিদ্ধান্ত নেয় এবার তারা কোবরালের কাছে যাবে। কোবরাল এই গ্রামের একজন রহস্যময় তান্ত্রিক গোছের মানুষ। খুব একটা কথা বলে না, তবে তার চোখের দিকে তাকালেই তো বোঝা যায় এই কোবরাল অতি অপরাকৃত ঘটনা চিকিৎসা করে থাকে, মানে সে একজন কবিরাজ। এভাবে তারা কোবরালকে এই গ্রামের একটি দোকানে খুঁজে পায়। তবে যখন তারা কোবরালকে সব ঘটনাটা খুলে বলে, কিন্তু এইসব অদ্ভুত ঘটনা শুনে কোবরালের মুখে যেন একটু অবাক হওয়ার ভাব ছিল না। সে একদমই শান্তভাবে বসেছিল, মানে সবকিছু তার কাছে ইজি মনে হচ্ছে। সে এতটাই শান্ত যে তার এই নীরবতার জন্য সব প্রশ্নের জবাব হয়ে গেল। এখানে ডনি আসেফ তাদের মনের জন্য অজানা একটা অস্থিরতা তৈরি হতে লাগলো। এসেফের মনে হঠাৎ সন্দেহ জাগে। তার মনে হতে থাকে এই কোবরালকে আগে থেকে সবকিছু জানে যা আমরা বলতে এসেছি। কোবরাল তখন ধীরে ধীরে মুখ তুলে শুধু বলল প্রতিটা জায়গারই নিজস্ব নিয়ম আছে, মানুষের উচিত তার কথা আর আচরণের উপর খেয়াল রাখা। মানে কোবরাল এখানে ঘুরিয়ে পেয়েছে একই কথা বলতে চাচ্ছিল যে ওই বাড়িটা একদম নিরাপদ নয়, একটি অভিশপ্ত বাড়ি, ওখানে অতি অপরাকৃত কিছু একটা রয়েছে। কোবরাল এখানে আর তেমন একটা পরামর্শ দেয় না, গম্ভীর ভাব তার। এজন্য এসেফরা এখান থেকে বাসায় ফিরে যাবে। এরপরে এরকমই একটি সন্ধ্যায় বিরি নিজের কাজ করতে ব্যস্ত ছিল। মনে হচ্ছে বিরি গল্প বা উপন্যাস লিখতে বসেছে ল্যাপটপে। সবকিছু একেবারে স্বাভাবিক শান্ত। ঘরের ভেতর তখন কোনো অস্বাভাবিক শব্দ কিছুই নেই। সে নিজের রুটিন মেনে মন দিয়ে কাজ করছিল তার। কিন্তু ঠিক তখনই তার কানে ভেসে আসে এক অদ্ভুত গা ছমছমে গুনগুনানি।
মেয়েলি কণ্ঠস্বর খুবই আস্তে, যেন কেউ কোনো সুর গাইছে। ঘরে কোনো একটি কোণে থেকে আসছে এটা। বিড়ি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো এটা কি কানে ভুল শুনছি নাকি, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে বিড়ি তো ধীরে ধীরে কাজ ফেলে সে বের হয়ে এলো রুম থেকে। বিড়ি এখানে অদ্ভুত একটা কিউরিওসিটি নিয়ে লিভিং রুমের দিকে এসেছিল, আর তখনই তার চোখ স্থির হয়ে থমকে গেল। তার সামনে বসে আছে তো একজন নারী। নারীটির মুখে কোনো এক্সপ্রেশন নেই, কোনো আবেগ নেই, নড়াচড়া নেই, শুধু এক ঠান্ডা শূন্য দৃষ্টি। কালে দুটো চোখে সে তাকিয়ে আছে, কিন্তু তাতেও যেন কোনো অনুভূতি নেই, না দুঃখ, না রাগ, না ভয়। তবে বিড়ি চাইছিল এই নারীকে সে দেখবে, এজন্য বিড়ি তো এই নারীর দিকে এগোতে লাগলো। বিড়ির মধ্যে অজানা একটা কৌতূহল ছিল মেয়েটিকে দেখার জন্য, এটাই স্পষ্ট। বিড়ি যখন মেয়েটির দিকে এগোচ্ছিল ঠিক তখনই যেন ফোনের বা টেলিফোন বেজে উঠল। এই শব্দে বিড়ির মনোযোগ ছিন্ন হলো। এই মহিলার থেকে সে তাকিয়েছিল ল্যান্ডফোনের দিকে, কিন্তু ফোনটা রিসিভ করে সে যখন আবারও সে টেবিলের দিকে তাকালো, মহিলাটা উধাও, কোথাও নেই। পুরো ঘরটা হিমশীতল নিরাপদে আচ্ছন্ন হয়ে গেল, যেন কিছু ঘটেনি অথবা কখনোই ছিলই না কিছু এখানে। এখান থেকে সিন চলে যায় পরের দিন বিকেলের দৃশ্যে। দেখানো হয় লেকের পাশে দিয়ে বসে অপেক্ষা করছিল বিড়ির জন্য। খানিক পরে বিড়িও এসে পড়ে। বিড়ি তাকে জিজ্ঞাসা করে, তুমি এতটা চুপচাপ কেন? কষ্টে আছো নাকি কোনো কিছু ভেবে? তে আস্তে আস্তে উত্তর দেয়, এটা অনেক লম্বা গল্প। আমার কিছু অতীত আছে, সে দিনগুলো মনে করলে আমার মনটা আরও ভেঙে যাবে। বিড়ির উচিত নয় আমার ব্যাপারে এত কিছু জানার। বিড়ি এই কথাটা শুনে বেশ অপমানিত হয়েছিল, মানে তার কোনো অধিকারই নেই তে সম্পর্কে জানার। তাই এখান থেকে রাতের দৃশ্য দেখানো হয়। এদিকে বিড়ি একদিন হঠাৎ জানতে পারে এক চমকে দেওয়া সত্য। এই বোর্ডিং হাউসের একটি পুরাতন আলমারি থেকে বিড়ি এই ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরির মধ্যে একটি পুরানো ছবি। তবে অদ্ভুত হলো এটাই তো তের ফটো। বেশ অদ্ভুত, তের ফটো এই বাড়িতে কেন? তবে এই ডায়েরি এবং ছবিতে তের আসল নাম লেখা ছিল হেলেনা। পরে বিড়ি হেলেনার পুরো ডায়েরিটা পড়ে। ডায়েরিতে লেখা ছিল হেলেনা বাচ্চাদের খুবই ভালোবাসত, ওদের সঙ্গে সময় কাটাতো, খেলা করা, এইসবই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দময় দিন। কিন্তু বহু বছরের বিয়ের পরেও হেলেনা আর তার স্বামী হ্যান্ডির কোনো সন্তানই হয়েছিল না। উল্টে আর্থিক চাপ বাড়তে থাকে। অবশেষে হেলেনার স্বামী বা হ্যান্ডি সিদ্ধান্ত নিয়েছিল জার্কাতায় গিয়ে কাজ করবে। তবে জার্কাতায় যখন সে কাজ করতে গিয়েছিল তার বেশ কিছুদিন পর একদিন হেলেনা একটি ফোন পায়। ফোনের ওপাশ থেকে একজন মহিলা, তার নাম জানায় সে নিনা। নিনা বলে, আমি হ্যান্ডির স্ত্রী। হ্যান্ডি তোমাকে আর ভালোবাসে না। আবার নিনা হ্যান্ডির বাচ্চার 6 মাসের প্রেগনেন্ট। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই কথা শুনে তো হেলেনা একেবারে অবাক হয়ে যায়। সে তো কষ্টে ভেঙে পড়েছিল। হেলেনা বুঝতে পারল তার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। তবে এর কিছুদিন পর হেলেনার কাছে একটি চিঠি এসেছিল। জানা যায় হ্যান্ডি তাদের বাড়িটা ব্যাংকে বন্ধক রেখেছিল। এই বাড়িটা বন্ধক রেখে সে টাকা দিয়েই তো পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করেছে। তবে চিঠি শেষে লেখা ছিল সে হেলেনাকে তালাকও দিয়ে দিয়েছে। এরপর থেকে হেলেনার মনে একটাই প্রশ্ন ঘুরত, সবকিছু কবে শেষ হবে? সে সব দুঃখ নিজের ভেতরে চেপে রাখত, কাউকে কিছু বলতো না। এরপর আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় হেলেনা সে বোর্ডিং হাউসের একটি ঘরে নিজের জীবন শেষ করে দেয়। আত্মহত্যার মতো জঘন্যতম কাজও করে ফেলেছিল। এইখান থেকে গল্প ফিরে আসে বর্তমানে। হঠাৎ বিড়ির মাথার উপর বাতি ঝলমল করতে শুরু করে এবং হঠাৎ ফেটে যায় ওটা, যেন চারপাশে কোনো ভয়ঙ্কর শক্তির ঘোরাফেরা করছে। জানালাও যেন বাতাসে জোরে ধাক্কা খায়। শব্দে ঘর কেঁপে কেঁপে উঠছিল। বাসনপত্র তো মেঝোতে পড়ে যায়, আর প্রতিটি শব্দ যেন গর্জনের মতো ধ্বনি হয়। বিড়িও যেন আতঙ্কিত হয়ে দুলতে থাকে। তার সামনে যেন সবকিছু ঘুরছিল। তবে হঠাৎই তার সামনে হাওয়ায় দুটি ছুরি ভাসতে থাকে, যা তার কাছ থেকে মাত্র কিছু ইঞ্চি দূরে ছিল। অর্থাৎ বোঝা যায় কেউ তার দিকে ছুরি মেরেছিল। কিন্তু বিড়িকে ছুরির আঘাত করে না, সে বেঁচে গেল। মানে তাকে মারার উদ্দেশ্য ছিল না। ঠিক তখনই হেলিনা সামনে এসে দাঁড়ায়, যাকে আমরা তে বলে জানি। বিড়ি ভয় পেয়ে ডায়েরি তুলে নেয়, কিন্তু সামনে শুধু শূন্যতা। হেলেনা তখন গায়েব হয়ে গেছে। এটা স্পষ্ট হয় যে হেলেনা আর জীবিত নেই, বরং এটা তার আত্মা। তবে বিড়ি এক ঝলক দেখতে পাই হেলেনা বারান্দার দিকে যাচ্ছে। বিড়িও তাড়াতাড়ি করে তার পেছনে ছুটে যায়, কিন্তু বারান্দায় পৌঁছে বুঝতে পারে সেখানে নিরাপত্তা ছাড়া কিছুই নেই, মানে হেলেনা অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনার জন্য বিড়ি কিছুক্ষণ পরেই একাই সেই লেকের পাশে যায়। তার মনে একটা আশা ছিল প্রখরভাবে, মানে বিশ্বাস ছিল তে অবশ্যই ফিরে আসবে এখানে, কারণ এখানে তাদের অনেক স্মৃতি ছিল। কিন্তু লেক পুরো ফাঁকা, বৃষ্টি আরম্ভ হয়। বিড়ি অপেক্ষা করতে থাকে। এতক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। এই মতো হঠাৎ দেখা যায় তে লেকের পাশে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আগে দেখা যেত। এবার তার উপস্থিতির জন্য আরও জীবন্ত বা ভারী অনুভূত হয়। তাকে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। বিড়ি তখন উঠে দাঁড়িয়ে দেখে তার মুখে দুঃখ বা গ্লানের ছাপ, কারণ বিড়িতে ডায়েরি পড়েছিল এবং সব সত্য জানে এখন তে কে আসলে। এই মুহূর্তে বিড়ি কেবল একটাই সিদ্ধান্ত নেয়, মানে তেকে জড়িয়ে ধরে, কোনো কথাই বলতে পারে না। এখানে বিড়ি কিন্তু একদমই ভয় পাচ্ছিল না তেকে দেখে, মানে তাদের ভেতর তো একটি ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল এতদিনে, এজন্যই। তবে বোর্ডিং হাউসের পরিবেশ আবার যেন কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। বাড়ি ফেরার পর বিড়ির মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেটা বন্ধুরা লক্ষ্য করেছিল।
বিড়ি যেন কাউকে কিছু না বলে সরাসরি নিজের রুমে চলে যায়। ভয় বা অদ্ভুত অনুভূতি তার মনে যেন কিছুই নেই। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব খুশি আছে। এসআপ আর ডনি তারা তো খাবার খাচ্ছিল আর বিড়িকে দেখতে পাই অবস্থায়। তারা ভাবছে কিছু না কিছু তো হয়েছে এখানে, মানে কিছু গড়বড় হচ্ছে। তারা নিজের আলোচনা করতে থাকে বিড়ি যেন বেশ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। ডনির এই কথা এসব তো একমত হয়। তারা বলছিল এরন আর নান্দকে জানানো উচিত এই ঘটনা। এখান থেকে তারা দুজনে বের হয়ে যায় এরন আর নান্দর সঙ্গে দেখা করার জন্য। নান্দ আর এরন তো অন্য একটি বাসায় থাকতো এই পাশেরই। তারা তো বাইকে করে যাচ্ছিল, কিন্তু বাইক যতই চলে পথ যেন শেষ হয় না। তবে রুডি আর ডনি বুঝতে পারছিল তারা বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসছে, যেন কেউ তাদের অদৃশ্য একটা জটিল চক্রের মধ্যে আটকে দিয়েছে। বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল। তবে হঠাৎ বাতাসে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠস্বর, কোথায় যাও এটা বলে ওঠে। দুজনেই তো থমকে যায় ভয়ে। চারপাশ ফাঁকা, কিন্তু কণ্ঠটা যেন খুব কাছ থেকে আসলো। এরপর আবারও শোনা যায়, আমার মাথাটা ফিরিয়ে দাও এটা বলে ওঠে। রুডি আর ডনি দেখতে পাই রাস্তার মাঝখানে একটি মাথা পড়ে আছে, মুন্ডু, আর তার কিছুটা দূরে একটি দেহ। আসলে চরম ভীতিকর দৃশ্য, কিন্তু এটা যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আসলে এই দৃশ্য দেখে তারা তো দুজনেই চরম ভয় পেয়ে যায়। দুজনেই তো এলোপাতাড়ি ছুটতে থাকে। রুডি একদিকে যায়, ডনি একদিকে যায়। তবে রুডি এক জায়গায় আটকে যায়, মানে বিভ্রান্ত হয়ে। ঠিক তখনই হঠাৎ সামনে হেলিনার আত্মা এসে দাঁড়ায়, মানে তার মতো একটি অবয়ব। এখানে হেলিনা একই কথা বলে ওঠে, আমার মাথাটা ফিরিয়ে দাও। তারা তো চরম ভয় পেয়ে গিয়েছিল দুজনেই। তারা বুঝছে না কি করবে না করবে এখন। কোনো মতে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এখান থেকে। এদিকে বোর্ডিং হাউসে এসব বিড়ির রুম থেকে উচ্চস্বরের জন্য গান বাজার শব্দ শুনতে পায়। এসব তো কিচেনে থালা বাসন পরিষ্কার করছিল। তবে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও মুহূর্তের মধ্যে গানটা এক নারীর কণ্ঠের আওয়াজে রূপান্তরিত হয়। ভয়ানক কণ্ঠ। আবার হঠাৎ যেন টেলিফোন বেজে ওঠে। ল্যান্ডলাইনে কল দিয়েছিল কেউ একজন। এসব ফোনটা ধরলে এক নারীর কণ্ঠস্বর শোনা যায়। সে বলছিল ফোনটা হেলিনাকে দাও, হেলিনার সঙ্গে কথা বলতে হবে। এসব তো ক্যাজুয়ালি বলে এখানে কোনো মহিলা থাকে না বা হেলিনা নাম করে কেউ থাকেন না। তখন ফোনের ওপাশ থেকে একদম দ্রুত উত্তর আসে, হেলিনা এখন সোফায় বসে আছে দেখো। এই কথা শুনে এসব যখন ঘুরে দেখলো পিছনে, হেলিনা যেন দাঁড়িয়ে আছে ওখানে। তার চোখ লালচে রকমের বিভৎস, মুখের ঠান্ডা ভাবটা এতটা যে বাতাসের হাওয়া তার সামনে গরম মনে হয়। অন্যদিকে রুডি আর ডনি এসে পড়ে নান্দোর কাছে। তবে নান্দো আর এরন ঘর থেকে বের হয়ে দেখে ডনিরা যেন কেমন ভয় পেয়ে আছে, আতঙ্কে। তবে এরই মধ্যে এসব এসে পড়ে এখান থেকে, মানে বিড়ির ঘর থেকে। এসব তো ভয় আতঙ্কে চরম পর্যায়ে। এসব খুব আতঙ্কিত মুখ নিয়ে এসে বলল, আমি আজ রাতটা এখানেই কাটাতে চাই, বিড়ির ওখানে থাকতে চাই না, ওখানে সত্যই ভূত আছে। তা পরের দিন কলেজে বিড়ি যখন বসেছিল, এদিকে তার বন্ধুরা একটা সিদ্ধান্ত নেয়, মানে গোপনে, বিড়ি জানেন না। এরন, ডনি, এসব তারা করবে কি একজন কবিরাজকে নিয়ে বোর্ডিং হাউসে যাবে। তাদের আশা ছিল কবিরাজ অশুভ শক্তিটাকে ঘর থেকে বিদায় দিতে বাধ্য করবে। কবিরাজ নান্ডোকে বলল, সকল দরজা জানলা বন্ধ করে দাও। কবিরাজ তো মন্ত্র পড়ছিল। জোরে জোরে চিৎকার করে সে অশুভ শক্তিকে বলল, এই ঘর ছেড়ে যায় এখনই। ঠিক সেই মুহূর্তে দরজা নিজেই খুলে গেল, আর একটু অদৃশ্য শক্তি প্রখর জোরে কবিরাজকে হাওয়ায় উড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সবাই তো হতবাক হয়ে গিয়েছিল এই দৃশ্যটা দেখে। এই সময় হেলিনা পুরো রূপে হাজির হয়। তার মুখে ছিল বেদনা, রাগ, একটি গভীর শীতলতা। কবিরাজ আবারও হেলিনার উপর আক্রমণ করার চেষ্টা করল তার জাদুবিদ্যা দিয়ে, কিন্তু হেলিনা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তবে তখনই পেছন থেকে এসে কবিরাজের গলা চেপে ধরল। খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কবিরাজকে ঘরের জানালা দিয়ে বাইরে ছিটকে ফেলে দিয়েছিল। এটা থেকে সবাই তো ভয়ে কাঁপছিল। আসলে ভয়ঙ্কর একটি দৃশ্য। তবে নান্দো যেন সাহস করে হেলিনার উপর আক্রমণ করে, কিন্তু হেলিনা নান্দোর গলা চেপে ধরে শূন্য উঁচু করে রেখেছিল। এই দৃশ্যটা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে ডনি সেখানে হঠাৎ করে অচেতন হয়ে পড়ল। তখন বিড়ি বাড়িতে ফিরে এলো। বিড়ি দেখতে পেল এলাকারই কবিরাজ আহত অবস্থায় পড়ে আছে বাহিরে। বিড়ি বলল, এখানে কি করছো? তুমি তো কবিরাজ, আমার মনে হয় আমার বন্ধুদের তোমার সাহায্য দরকার হবে। তবে কবিরাজ বলে, আমি মাপ চাই বাবা, আমি কোনো সাহায্য করতে পারবো না এখানে। ভেতরে যা দেখো কি ঘটেছে ওখানে। বিড়ি তো সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ল। বিড়ি ঘরের ভেতর প্রবেশ করে দেখলো এই অবস্থা এখানের। বিড়ি শান্তস্বরে বলল, আমি চাই না তুমি আমার বন্ধুদের কোনো ক্ষতি করো। হেলিনাকে বেশ ভয়ঙ্কর দেখতে লাগছিল। তবে বিড়ির নানান স্পর্শকতার কথাই তে বা হেলিনা নান্দকে ছেড়ে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারপর বিড়ি অবশেষে নিজের সত্য কথা বলল। আসলে বিড়ি অনেক আগে জানতে পেরে গিয়েছিল তে আসলে একটা প্রেতাত্মা, কিন্তু কখনো প্রকাশ করেনি এবং তেকে সে ভুলও ভাবেনি, মানে তাকে ভয় পেত না। বিড়ি জানতো এই তে কোনো মানুষ না, তারপরেও তার সাথে সম্পর্ক করেছিল। মানে হলো তাদের ভিতর রিলেশনশিপটা আসলেই সত্য ছিল। এখানে তে বলে সে কখনো প্রেম করেছিল না বিড়ির সাথে। সে শুধু একজন ভালো বন্ধু হতে চেয়েছিল এবং মনের শান্তি পেতে চেয়েছিল। তখন এসব সরাসরি একটা প্রশ্ন করল, বিড়ি তুমি কি তার সাথে কোনো সম্পর্কে ছিলে কি না? কি ভয়ঙ্কর কথাবার্তা, ভূতের সাথে সম্পর্ক, এসব কথা বিড়ি কান দেয় না।
বিড়ি চুপচাপ তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি ভালোবাসতাম না, আমি তার জীবনী থেকে গল্প লিখেছিলাম শুধুমাত্র। তবে আমরা কিন্তু দেখেছিলাম বিড়ি কিন্তু উপন্যাস লেখে বা গল্প লেখে ল্যাপটপে। এসব শুনে তে তখনও চুপ ছিল। তবে তেতের মুখের জন্য অদ্ভুত একটা হাসি ছিল এখানে, সন্তুষ্ট হাসি যাকে বলে। তেতে ভালোবাসার সঙ্গে বলল, আমি সব জানতাম। যখন তুমি গল্প লিখতেছিলে তখন আমি তোমার চারপাশেই থাকতাম। এটা তো বোঝাই যাচ্ছে বিড়ি কিভাবে একজন জিন বা অদৃশ্য শক্তিকে ফাঁকি দিবে, সেই তো আগে থেকে জানবে বিড়ি কে। তাই এরই মতো রুডি ফিরে আসে বাড়িতে, সাথে এনেছে কোবরালকে। তবে কোবরালকে উদ্দেশ্য করে হেলেনা বলে সে কোনো মতেই জায়গা ছেড়ে যাবে না। তবে হেলেনা বলে, আমি কখনোই দৃশ্যমান হব না এখানে, মানে কাউকেই দেখা দেবে না হেলেনা, এবং যাতে সবাই এখানে ভালো মতো থাকতে পারে, ভয়ভীতি না পায়। এক কথায় হেলেনা কারো ক্ষতি করবে না, সে অদৃশ্য অবস্থায় থাকবে সর্বদা। এখানে হেলিনা নরম সুরে বিড়িকে জিজ্ঞাসা করে, আমি চলে যাওয়ার আগে কি আমাকে একবার আলিঙ্গন করতে দেবে তোমাকে? হেলেনা বিড়িকে জড়িয়ে ধরতে চাচ্ছে। তবে কোবরাল দ্রুত বিড়িকে সতর্ক করে। কোবরাল বলছিল, যদি তুমি হেলিনার কাছে যাও বা তাকে জড়িয়ে ধরো তাহলে এমনটা হতে পারে যে তুমি নিজের ইচ্ছায় তার কাছে তোমার আত্মা হেলিনাকে দিয়ে দিচ্ছ। এখানে থাকা সবার মাঝে কিছুক্ষণ নিরাপত্তা নেমে আসে। ভয় পাচ্ছিল, বিড়িও ভাবছিল জড়িয়ে ধরবে নাকি ধরাটা উচিত হবে না, কিন্তু সব ভাবনা উপেক্ষা করে বিড়ি এগিয়ে যায়। দেখা যায় হেলিনাকে আলিঙ্গন করে বলল, আমি সর্বদাই তোমার বন্ধু হয়েই থাকব। এতে করে হেলিনা একজন ভালো বন্ধু এবং ভালোবাসা পেল, যা জীবিত থাকাকালীন কখনোই পায়নি। যদিও হেলিনার স্বামীর এটা করা উচিত ছিল, নিজের স্ত্রীকে ভালোবাসা উচিত ছিল, কিন্তু হ্যান্ডি তো হেলিনাকে ছেড়ে চলে গেছে নিনা নামের একটা মেয়ের সাথে। তবে এরই মধ্যে হঠাৎ একটি কোমল আলো হেলিনার চারপাশে ঘুরতে থাকে। ধীরে ধীরে একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় আর হাওয়ায় উড়িয়ে যায় হেলিনা, অদৃশ্য হয়ে পড়ে। আচ্ছা, এখন আপনি হয়তো বুঝতে পারছেন শুরুতে যে প্রজাপতি দেখা গিয়েছিল সে কে ছিল। সে তো কেউ নয়, ওটাই তো ছিল হেলিনার উপস্থিতি। আর এইভাবে অবশেষে জানা গেল আসলে সেই ছায়াময়ী মেয়ে তে নিজেই ছিল। এরপর দৃশ্য বদলে চলে যায় একটি লাইব্রেরির শান্ত এক কোণের দিকে, যেখানে একজন অজানা মহিলা এক পুরানো বই হাতে তুলে নিচ্ছে। বইটির লেখক কে জানেন? বিড়ি। হ্যাঁ, গল্পের এই বিড়ি। বিড়ি তেতের এই গল্প পুরোপুরি লিখেছিল। এখানে বইয়ের পাতাটা যখন খোলা হলো সেখানে লেখা ছিল, যে কথা হৃদয়ে লেখা হয় তা কখনো মোছা যায় না, সে তো চিরদিন স্মৃতিতে থেকে যায় একটি গল্প হয়ে। কিন্তু সময়ের বিবর্তন এই বাড়িতে বিড়ি আর থাকে না, সে চলে যায় এখান থেকে। কিন্তু সে জায়গাটা তাদের এক অনন্ত গল্পে বেঁধে রেখেছে, যা কখনো শেষ হবার নয়। এবং সে রোমাঞ্চকর গল্পটাই আজ আমরা সবাই শুনলাম। এটি ছিল একটি রোমান্টিক হরর গল্প, যা ইন্দোনেশিয়ার একটি হরর রোমান্টিক চলচ্চিত্র রুমাতে বা স্টোরি অফ হেলেনা থেকে নেওয়া সত্য ঘটনা প্রবাহ। তবে প্রকৃতপক্ষে তে বা হেলিনা ছিল একজন নারী জিন বা পরী, কিন্তু এই মুভিতে হেলিনাকে একজন মানুষ বলে অভিনয় করানো হয়েছে। প্রকৃত সত্য ঘটনায় হেলিনা কোনো মানুষ ছিল না, সে ছিল একজন নারী জিন বা পরী। আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পটা। তারপরও কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টে। এই কটেস্টেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনার প্রিয়জনের কাছে কটেস্টেন শেয়ার করতে পারেন। তাই এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।